সংবহন, সংবহন মানে হচ্ছে কি সার্কুলেশন। সংবহনের ধারণা বলছে প্রতিটি জীবকোষে অবিরাম একটা বিপাক ক্রিয়া চলছে। তো বিপাক ক্রিয়াগুলো যে আমরা কিছু পুষ্টিতে পড়েছিলাম, উপচিতি বিপাক, অপচিতি বিপাক, এগুলো পরপর চলছে। তাহলে বিপাক ক্রিয়াগুলো যদি বন্ধ হয় তাহলেই কিন্তু জীবের মৃত্যু অনিবার্য। মানে শরীরে যদি প্রতিনিয়ত বিপাক ক্রিয়া না হয়, কারণ বিপাক ক্রিয়ার মধ্যে অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিপাকীয় ক্রিয়া আছে শ্বসন, এরকম অনেকগুলোই বিপাকীয় ক্রিয়া কিন্তু আছে, ঠিক আছে। এবার সেই বিপাক ক্রিয়াগুলো যদি বন্ধ হয়, বন্ধ হলেই কিন্তু জীবের মৃত্যু অনিবার্য। তো বিপাক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের বেশ কিছু শক্তির প্রয়োজন। শক্তি আমরা কোথার থেকে পাচ্ছি? কোষে খাদ্যবস্তু জ্বালানোর ফলে শক্তি উৎপন্ন হচ্ছে, আমরা শ্বসনে পড়েছি। তাই কোষে কোষে অবিরাম অক্সিজেন ও সরল খাদ্যবস্তু সরবরাহ করা কিন্তু একান্তই প্রয়োজন। আবার বিপাকের ফলে যেসব দূষিত পদার্থের সৃষ্টি হয় সেগুলো কিন্তু অনতিবিলম্বে কোষ থেকে সরিয়ে ফেলাও দরকার। যেটা আমরা পুষ্টিতে পড়েছিলাম যে যে খাবারটা বিপাকীয়, মানে যেটা অপ্রয়োজনীয় সেটা মল দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমরা রেচনে পড়বো যে বিপাকের ফলে যেসব দূষিত পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা রেচন পদার্থ রূপে শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। যখন রেচন পড়বো তখন পড়বো, ঠিক আছে। এবার সংবহনের মাধ্যমে খাদ্যের সারাংশ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তাহলে সংবহনের মানে সংবহনের মাধ্যমে তাহলে কী কী পদার্থের আদান প্রদান ঘটছে, ঠিক আছে। এই যে মনে করো খাবারটা হজম হলো, এবার যে শোষিত যে খাদ্যটা সেটা তো বিভিন্ন কলাকোষে পৌঁছবে। আবার কলাকোষে যেসব দূষিত পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা আস্তে আস্তে যে মানে যেটা আর কি বেরিয়ে যেটা চলে যাওয়ার যে অঙ্গটা, ঠিক আছে, বহিষ্কৃত অঙ্গ, বহিষ্কারের শরীর থেকে বহিষ্কারের যে অঙ্গ সেইখানে পৌঁছবে। এই যে কাজটা যারা করছে সেটাই হচ্ছে, এই যে কাজটা যেভাবে হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে সংবহন, ঠিক আছে। সংবহনের মাধ্যমে খাদ্যের সারাংশ, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, বিপাকজাত বস্তু ইত্যাদি কোষ থেকে কোষান্তরে আদান প্রদান ঘটে। তাহলে এটা হচ্ছে কি সংবহনের মেন কাজ। আচ্ছা, আমরা এখান থেকে মুখস্থটা করবো না, মুখস্থটা পরেরটার থেকে করব। আচ্ছা, উদ্ভিদ দেহে জলের মাধ্যমে এবং প্রাণীদেহে রক্ত ও লসিকার মাধ্যমে প্রয়োজনীয় বস্তু দেহের বিভিন্ন কোষে সংবাহিত হয়। তাহলে যদি প্রশ্ন করে যে উদ্ভিদ দেহে সংবহনের মাধ্যম কি, তখন লিখতে হবে জল। আর যদি প্রশ্ন করে প্রাণীদেহে সংবহনের মাধ্যম কি, তখন লিখতে হবে রক্ত এবং লসিকা। এরপর কী কী সংজ্ঞা থাকছে সংবহনের, বলছে সংজ্ঞাটা এবার একটু বুঝে বুঝে মুখস্থ করি। বলছে যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জটিল জীবদেহে, প্রথম কিওয়ার্ড কিন্তু বহুকোষী, কারণ কোষের সংখ্যা বেশি থাকলে তবেই তো একটা কোষ থেকে অন্য কোষে কোনো বস্তু যেতে পারবে। সুতরাং বহুকোষী জীব ছাড়া কিন্তু কখনোই সংবহন সম্ভব নয়। এককোষী জীব মানে তো একটাই সেল, একটাই কোষ, তাই না? সেক্ষেত্রে সংবহন কি করে হবে? একটা কোষ দ্বারা তো আর সংবহন হয় না। সুতরাং যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জটিল জীবদেহের প্রতিটি সজীব কোষে সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস, খনিজ পদার্থ, ভিটামিন, হরমোন, জল, অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষ থেকে বিপাকজাত বর্জ্য বস্তুগুলি অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকেই বলা হচ্ছে সংবহন। তাহলে যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জটিল জীবদের প্রতিটি সজীব কোষে একটা কোনো সুনির্দিষ্ট পথে, সংবহন একটা সুনির্দিষ্ট পথ থাকবে যে এই রাস্তাতেই যাবে, এই রাস্তাতেই আসবে, ঠিক আছে। আচ্ছা, তরল মাধ্যম, অবশ্যই তরল মাধ্যম হতে হবে। উদ্ভিদের ক্ষেত্রে সেটা জল, আর প্রাণীদের ক্ষেত্রে রক্ত বা লসিকা। তরল মাধ্যমে কি কি পরিবাহিত হচ্ছে? খনিজ পদার্থ, ভিটামিন, হরমোন, জল এবং অক্সিজেন, তাই তো। তাহলে সংবহনের দ্বারা কি কি পদার্থ পরিবাহিত হয়? খনিজ পদার্থ, এটা আন্ডারলাইন করে রাখো যে কখনো প্রশ্ন আসে যে সংবহনের জন্য কি কি পদার্থ, সংবহনের ফলে কি কি পদার্থ পরিবাহিত হয়, তখন লিখতে হবে খনিজ পদার্থ, ভিটামিন, হরমোন, জল, অক্সিজেন ইত্যাদি পরিবাহিত হয় এবং কোষ থেকে বিপাকজাত বস্তুগুলো অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকেই বলা হচ্ছে সংবহন, ঠিক। এরপর চলে আসছে জীবদেহে সংবহনের মাধ্যমে কি কি বস্তু পরিবাহিত হয়। পরিপোষক, শ্বাসবায়ু, বিপাকীয় বর্জ্য, সংশ্লেষিত দ্রব্য, খনিজ দ্রব্য, তাপ। পরিপোষক কি বলছে? অন্ত্র থেকে শোষিত তরল খাদ্য। তার মানে অন্ত্র মানে কোনটা? ক্ষুদ্রান্ত। ওই যে আমরা পুষ্টিতে পড়েছিলাম যে পাকস্থলীতে কিছুটা পরিপাচিত হচ্ছে, তারপর বাকি যে অংশটা সেটা
অন্ত্রে যাচ্ছে, ঠিক আছে, অন্ত্রে গিয়ে মানে ক্ষুদ্রান্তে যাচ্ছে, গিয়ে পুরো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের বাকি যে মানে হজম বা ডাইজেশনটার দরকার, যে পুষ্টিটা প্রয়োজন, সেটা ওখানে পরিপাচিত হয়ে যাচ্ছে এবং বাকি অংশ যে হয়ে গিয়ে তরল খাদ্যটা শোষিত হচ্ছে। তাহলে অন্ত্র থেকে শোষিত সরল খাদ্য উপাদান সংবহনের মাধ্যমে কোথায় যাচ্ছে? কলাকোষে। সেই কলাকোষেই আত্তীকরণ ঘটছে, মানে শোষণের পরের স্টেপটা। এরপর শ্বাসবায়ু। শ্বাসবায়ু মানে আমরা জানি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। শ্বাস অঙ্গ থেকে অক্সিজেনকে কলাকোষে পৌঁছে দেওয়া এবং কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শ্বাস অঙ্গে বহন করে আনাই সংবহনের কাজ। এরপর চলে আসছে বিপাকীয় বর্জ্য। বলছে সংবহনের মাধ্যমে, এই যে মনে করো উপচিতি বিপাক বা অপচিতি বিপাক তৈরি হচ্ছে, সেই সংবহনের মাধ্যমে কোষের বেশ কিছু বিপাকীয় বর্জ্য পদার্থ যেরকম বৃক্ক, ঘর্মগ্রন্থি এগুলোতে নির্গত বা প্রেরিত হয়। সেটাকে সেই কাজটাও কে করছে? সংবহন। আচ্ছা, সংশ্লেষিত দ্রব্য মানে কিছু দ্রব্য উৎপন্ন হয়, যেমন ধরো সালোক সংশ্লেষ একটা বিপাক, তার ফলে কি দ্রব্য সংশ্লেষিত হচ্ছে? গ্লুকোজ, তাই তো। আর ওদিকে কার্বন ডাই অক্সাইড উপজাত বস্তুরূপে, অক্সিজেন উপজাত আর জল উপজাত বস্তুরূপে উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে সংশ্লেষিত আর নতুনভাবে তৈরি হচ্ছে কি? গ্লুকোজ। বিভিন্ন সংশ্লেষিত দ্রব্য সংশ্লেষের স্থান মানে যেখানে তৈরি হয়েছে, সালোক সংশ্লেষের ক্ষেত্রে কোথায় তৈরি হয়? পাতায় তৈরি হয়। তাহলে সংশ্লেষের স্থান থেকে দেহের সঠিক স্থানে প্রেরণ করে, মানে পাতায় উৎপন্ন খাদ্য সারা শরীরে, সারা উদ্ভিদের সমগ্র উদ্ভিদে ছড়িয়ে পড়ে এবং সেটাই হয় সংবহনের কাজ। খনিজ দ্রব্য পরিবহন করছে। আরেকটা কি? তাপের পরিবহন করছে। শ্বসনে উৎপন্ন তাপ সারা দেহে ছড়িয়ে পড়ে যাতে বিভিন্ন বিপাকীয় কার্যাবলী বা শারীরবৃত্তীয় কার্যাবলী করার তাপটা পায়। এরপর চলে আসছে মানব সংবহনতন্ত্রের উপাদান। মানব সংবহনতন্ত্র কী কী দিয়ে গঠিত? একটা হচ্ছে কি রক্ত, রক্তবাহ আর হৃৎপিণ্ড। রক্ত জানি, রক্ত হলো তরল যোগ কলা, সেই সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম। তরল যোগ কলা শিরা ও ধমনির মধ্যে থাকছে আর হৃৎপিণ্ডের গহ্বরে অবস্থান করছে। আচ্ছা, রক্তের রং লাল কেন? কারণ রক্তে হিমোগ্লোবিন থাকছে। হিমোগ্লোবিন কি? হিম এবং গ্লোবিন। এই যে দেখুন, এখন নিচে লেখা আছে যে চিংড়ি, কাঁকড়া, শামুক, ঠিক আছে, প্রভৃতির রক্তে তাম্রঘটিত রঞ্জক হিমোসায়ানিন থাকায় রক্ত নীলাভ হয়। তার মানে আমাদের রক্ত কেন লাল? কারণ আমাদের শরীরে লৌহ ঘটিত রঞ্জক থাকে। তাহলে হিমোগ্লোবিন কি? এখানে একটা অ্যারো দিয়ে লিখে রাখো যে লৌহ গঠিত রঞ্জক, এখানে লেখা নেই। রক্তে লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন। কেন সংযুক্ত প্রোটিন? কারণ এখানে প্রোটিনের সাথে একটা মিনারেলস যুক্ত আছে, মানে একটা খনিজ পদার্থ যুক্ত আছে। তাহলে হিমোগ্লোবিন হচ্ছে কি? লৌহ গঠিত প্রোটিন, ঠিক আছে, এটা লিখে রাখবে। আর যদি প্রশ্ন করে যে চিংড়ি, কাঁকড়া, শামুক এদের রক্ত নীলাভ হয় কেন, তখন লিখতে হবে চিংড়ি, কাঁকড়া, শামুক প্রভৃতি শরীরে হিমোগ্লোবিনের বদলে লৌহ ঘটিত হিমোগ্লোবিনের বদলে তাম্রঘটিত রঞ্জক হিমোসায়ানিন থাকে, তাই রক্ত নীলাভ হয়, ঠিক আছে। আবার পতঙ্গ যারা থাকে তাদের আবার কি কোনো রঞ্জকই থাকে না, মানে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন কিছুই থাকে না, ঠিক আছে, তার জন্য তাদের রক্ত বর্ণহীন হয়। আচ্ছা, এরপর চলে আসছে রক্তবাহ। এরপর চলে আসছে রক্তবাহ। কী ব্যাপার? বলছে যে নালীর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয়ে যে নালীর মধ্য দিয়ে রক্তটা পরিবাহিত হয়ে সারা শরীরে পৌঁছাচ্ছে তাকে বলা হচ্ছে রক্তবাহ। রক্তবাহ দু প্রকারের হয়, একটা হচ্ছে গিয়ে শিরা, একটা হচ্ছে গিয়ে ধমনী। শিরা কি? বলছে যে রক্তবাহ সারা দেহ থেকে রক্ত মানে জেনারেলি দূষিত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে বলা হচ্ছে শিরা, ঠিক আছে। আর ধমনী ব্যাপারটা কি? বলছে যে রক্তবাহ দিয়ে রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে তাকে বলা হচ্ছে ধমনী। তার মানে এটা খুব ভালোভাবে বোঝা গেল যে শিরা দূষিত রক্ত পরিবাহিত করে কিন্তু এবং ধমনী বিশুদ্ধ রক্ত পরিবাহিত করে। এর একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একটু লিখে রাখো। যে ফুসফুসীয় শিরার নর্মাল শিরা দূষিত রক্ত পরিবাহিত করছে, কিন্তু ফুসফুসীয় শিরা সেটা কিন্তু বিশুদ্ধ রক্ত পরিবাহিত করছে, ঠিক আছে। আবার ধমনী জেনারেলি বিশুদ্ধ রক্ত পরিবাহিত করছে, কিন্তু ফুসফুসীয় ধমনী সেটা কিন্তু দূষিত রক্ত পরিবাহিত করছে। তাহলে ফুসফুসীয়গুলো যে ব্যতিক্রম সেটা কিন্তু লিখে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি থাকছে? বলছে যে ধমনী তো ডেফিনেশন পড়িয়ে দিলাম। এবার বলছে ধমনীর প্রাচীর পুরু এবং গহ্বর ছোট হয়
ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না। আর শিরাতে আমরা কি পড়েছিলাম, শিরা হচ্ছে গিয়ে ঠিক ধমনীর উল্টোটা। যখন আমরা এখানে যখন ডিফারেন্স করবো তখন বুঝতে পারবো যে ধমনীর প্রাচীরটা পুরু হয়, গহ্বরটা ছোট হয়। তার জন্য যদি ধমনী কাটে না তাহলে ফিনকি দিয়ে রক্ত বেরোবে, আর শিরার প্রাচীরটা পাতলা, গহ্বরটা বড় হয়, তাই যদি শিরা কাটে তাহলে গল গল করে রক্ত বেরোবে। ঠিক আছে। ধমনী কি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হচ্ছে, জালকে গিয়ে মিলছে, মানে একদম সেই কলাকোষে রক্তজালক যে মানে রক্তের যে রক্তবাহ সেটা একদম শেষে গিয়ে যখন জালের আকার ধারণ করে, অনেকটা ওই ভূগোলে যে ওই নদীর বদ্বীপ গঠনের মতো। নদী যখন সমুদ্রের সাথে মেশে ও তো তখন অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে গিয়ে ছোট ছোট গাছের মতো বদ্বীপ সৃষ্টি করে, ট্রায়াঙ্গেল শেপ ত্রিভুজ আকৃতির বদ্বীপ সৃষ্টি করে তো সমুদ্রে মিশছে। রক্তবাহর ব্যাপারটাও ওখানে, রক্ত যখন একদম কোষে বা কলাকোষের অভ্যন্তরে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু তারা অনেকগুলো ছোট ছোট জালের মতো আকারে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, ভীষণ সরু, ভীষণ সূক্ষ্ম, সেটাকেই বলা হচ্ছে রক্তজালক। তো সেই ধমনীর উৎস হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হচ্ছে, রক্তজালকে শেষ হচ্ছে। তার মানে অবশ্যই ধমনী বিশুদ্ধ রক্ত পরিবহন করবে, যেহেতু হৃৎপিণ্ড থেকে শুরু করছে আর জালকে গিয়ে ওই বিশুদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে। আর শিরার হচ্ছে কি উৎপত্তিস্থল জালক, মানে জালক থেকে শিরা শুরু হচ্ছে আর হৃৎপিণ্ডে এসে মিলছে। তাহলে জালক থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডতে নিয়ে আসাটা হচ্ছে গিয়ে শিরার কাজ। ঠিক আছে, এবার আমরা জালকের ডেফিনেশনটা একটু পড়ছি। শিরা ও ধমনীর সংযোগস্থলে পাতলা প্রাচীর বিশিষ্ট সূক্ষ্ম নালী থাকে যা জালের মতো অবস্থান করে, তাকেই বলা হচ্ছে রক্তজালক। যা ধমনীর বলে দিলাম প্রাচীর পুরু, গহ্বর ছোট, আর এদিকে শিরার প্রাচীর পাতলা, গহ্বর বড়। ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না, আর শিরার মধ্যে কিন্তু কপাটিকা থাকে। ঠিক আছে, কপাটিকা কি আমরা সেটা পরে পড়ছি। কপাটিকা মানে হচ্ছে গিয়ে ধরো দরজার মতো, এমন একটা দরজা যেটা একদিকেই খোলা যাবে। ঠিক আছে, কপাটিকা সেরকমই, কপাটিকা একদিকে খোলা যায়। ঠিক আছে, মানে রক্তটা শুধু যেতে পারবে, ব্যাক করতে পারবে না বা ফিরতে পারবে না। ঠিক আছে, সেটা হচ্ছে কি মানে কপাটিকা। আচ্ছা, ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে, আর শিরার মাধ্যমে দূষিত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আবার ফিরে আসে। এরপর চলে আসছে হৃৎপিণ্ড। যে পাম্প যন্ত্র অবিরাম স্পন্দিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে তাকে বলা হচ্ছে হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে ফুসফুসদ্বার মাঝখানে অবস্থিত। আচ্ছা, হৃৎপিণ্ড শাঙ্কবাকার হয়, মানে ওই একটু ত্রিকোণ আকৃতি দেখতে হয়। এটা মোটামুটি আমরা ওই সেকেন্ড চ্যাপ্টারের অঙ্গগুলোতে খানিকটা পড়েছিলাম, তাও আবার এখানে ডিটেলসে পড়বো। আচ্ছা, এর হৃৎপিণ্ডের বাইরে একটা আবরণী থাকে, আন্ডারলাইন করে রাখো যে হৃৎপিণ্ডের বাইরে একটা আবরণী থাকে যাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা। ঠিক আছে, পেরিকার্ডিয়াম পর্দাটা আবৃত থাকছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে গড়ে 72 বার স্পন্দিত হয়, তার জন্যে কিন্তু আমাদের যে পালস রেট সেটা কিন্তু 72, সেটাই বলা হচ্ছে যে হৃৎপিণ্ডের স্পন্দন কবজির ওপরে রেডিয়াল ধমনীতে অনুভব করা যায়। তার জন্যে কিন্তু আমরা ওই কবজিটা চেপে ধরে এই স্পন্দনটা দেখি যে কতবার প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড 72 বার স্পন্দিত হয়। ঠিক আছে, একে বলা হচ্ছে পালস বিট। এরপর চলে আসছে সংবহনের প্রকারভেদ। ক প্রকারের সংবহন আছে। আচ্ছা, মোটামুটিভাবে দু প্রকারের সংবহন হয়, একটা হচ্ছে কি মুক্ত সংবহন, একটা হচ্ছে কি বদ্ধ সংবহন। মুক্ত সংবহন কি বলছে, যে সংবহনে রক্ত কেবল রক্তবাহের মাধ্যমে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে সংবহনকালে দেহগহ্বরে মুক্ত হয়। মানে আমরা এক্ষুনি কি বললাম, রক্ত কোথা দিয়ে যাচ্ছে, শিরা দিয়ে এবং ধমনী দিয়ে, কিন্তু কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে রক্ত শুধুমাত্র শিরা, ধমনী আর হৃৎপিণ্ডে কিন্তু আবৃত থাকছে না, ওটা দেহগহ্বরে উন্মুক্ত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে মুক্ত সংবহন। এবার তোদের প্রশ্ন আসতে পারে, রক্ত যদি শিরা, ধমনী আর হৃৎপিণ্ডতেই থাকে তাহলে আমাদের হাত কাটলে রক্ত বেরোয় কেন? হাত কাটলে তো রক্ত বেরোবেই, কারণ হাতটা কাটার সঙ্গে সঙ্গে ওর ভেতরে যেসব শিরাগুলো আছে সেগুলোও তো কাটছে, তার জন্যই রক্তটা বেরোচ্ছে। মানে যদি শিরাগুলো না কেটে যদি হাত কাটা যেত তাহলে রক্ত বেরোতোই না, কারণ রক্ত কিন্তু শিরা, ধমনী এবং হৃৎপিণ্ডতেই সীমাবদ্ধ থাকে, অন্য কোথাও কিন্তু থাকে না। কিন্তু মুক্ত সংবহনে কি হয়, শিরা, ধমনী, হৃৎপিণ্ড বাদ দিয়েও দেহগহ্বরে মুক্ত হয়, যেরকম আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, উদাহরণগুলো পড়বে মুক্ত সংবহন তন্ত্রযুক্ত প্রাণী। এবার বদ্ধ সংবহন কি, যেটা আমাদের হচ্ছে যে সংবহনে রক্ত সর্বদাই রক্তবাহ ও হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয়, কখনোই দেহগহ্বরে উন্মুক্ত হয় না এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসছে না,
তখন তাকে বলা হচ্ছে বদ্ধ সংবহন। যেরকম মেরুদণ্ডী প্রাণী, কেঁচো, জোঁক ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী। ভীষণ প্রশ্ন আসে যে দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যাদের মধ্যে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। কারণ জেনারেলি অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, কিন্তু কেঁচো এবং জোঁক যদিও অমেরুদণ্ডী তাদের মধ্যে কিন্তু বদ্ধ সংবহন তন্ত্রই দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে কয়েকটা সংবহনতন্ত্র মানে একটু ডিটেলসে দিয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আরশোলার মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আরশোলার মুক্ত রক্ত সংবহনের অংশগুলো কি আছে আরশোলার রক্ত সংবহনতন্ত্রের মধ্যে? আমাদের রক্ত সংবহনতন্ত্রের মধ্যে যেরকম হৃৎপিণ্ড আছে, শিরা আছে, ধমনী আছে, যেহেতু আমাদের বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, আরশোলার তো মুক্ত রক্ত সংবহনতন্ত্র। তো আরশোলার মধ্যে কি আছে? হিমোলিম্ফ, হিমোসিল এবং হৃৎপিণ্ড। হিমোলিম্ফ কি বলছে? আরশোলার শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে বলা হচ্ছে হিমোলিম্ফ। ঠিক আছে, হিমোলিম্ফ প্লাজমা এবং হিমোসাইট নামক রক্তকোষ দিয়ে তৈরি। আমরা যখন পড়বো তখন দেখবো আমাদের রক্ততেও শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এরকম প্রচুর রক্তকোষ আছে। ঠিক সেরকম তাহলে আরশোলারও আছে। আরশোলার রক্তকোষগুলোর তাহলে কী নাম? প্লাজমা এবং হিমোসাইট। যদি প্রশ্ন করে যে আরশোলার রক্তের কোষগুলোর নাম লেখো তখন লিখতে হবে প্লাজমা এবং হিমোসাইট। আচ্ছা, আরশোলার অবশ্যই শ্বাসরঞ্জকবিহীন, কারণ যেহেতু আমরা এক্ষুনি পড়লাম যে পতঙ্গদের রক্ত রঞ্জকবিহীন হয়, তার মধ্যে মানে তাম্র ঘটিত রঞ্জকও থাকে না আর লৌহ ঘটিত রঞ্জকও থাকে না। এবার যেহেতু আরশোলা পতঙ্গ, তাই আরশোলার রক্ত কিন্তু শ্বাসরঞ্জকবিহীন। ঠিক আছে, এবার চলে আসছে পরের কথা। আচ্ছা, হিমোসিল কি বলছে? আরশোলার হিমোলিম্ফ পূর্ণ দেহগহ্বর। কারণ আমরা বললাম ওর মুক্ত সংবহনতন্ত্র, তাহলে ওর যে রক্তটা সেটা ওর দেহগহ্বরে আসবে। তাহলে আরশোলার হিমোলিম্ফ পূর্ণ দেহগহ্বরকে বলা হচ্ছে হিমোসিল। তাহলে হিমোসিল কি? যেহেতু আরশোলার যে রক্ত মানে রঞ্জকবিহীন যে রক্তটা সেটা দেহে উন্মুক্ত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হিমোসিল। এবার পৃষ্ঠীয় ও অঙ্কীয় ডায়াফ্রাম হিমোসিলকে তিনটে সাইনাসে বিভক্ত করেছে। একটা হচ্ছে গিয়ে পৃষ্ঠদেশে অবস্থিত পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝখানে অবস্থিত পেরিভিসেরাল সাইনাস, আর অঙ্কদেশে অবস্থিত পেরিনিউরাল সাইনাস। ঠিক আছে, এরপর চলে আসছে হৃৎপিণ্ড। বলছে এটি পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থিত এবং বক্ষ ও উদর গহ্বরে বিস্তৃত থাকছে। এই যে হৃৎপিণ্ডটা, এটা হচ্ছে গিয়ে আরশোলার হৃৎপিণ্ড। এটা জাস্ট একটু মানে আমি পড়িয়ে রাখছি, আরশোলা থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, ওই ছোট ছোট প্রশ্ন আসে যে হিমোসিল কাকে বলে, তারপরে ওই কী রঞ্জক থাকে, সেই হিমোলিম্ফ কী, হিমোসিল কি, আরশোলার রক্তকে হিমোলিম্ফ বলে, আর হিমোলিম্ফ পূর্ণ যে দেহগহ্বর তাকে হিমোসিল বলে। এইগুলোই আসে, বেশি আসে না, আমি জাস্ট পড়িয়ে রাখছি। হৃৎপিণ্ড কি বলছে? এটি পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থিত, বক্ষ উদর গহ্বরে বিস্তৃত, সরু ও নলাকার দেখতে হয়। ঠিক আছে, আরশোলার হৃৎপিণ্ড আবার নলের মতো দেখতে হয়। দেখ এই যে দেখতে পাচ্ছিস ছবিটা, নলের মতো দেখতে হৃৎপিণ্ড। আচ্ছা, বক্ষ উদর গহ্বরে বিস্তৃতের অগ্রপ্রান্ত অগ্র মহাধমনীতে উন্মুক্ত থাকে এবং পশ্চাৎ প্রান্ত বদ্ধ থাকে। হৃৎপিণ্ডে 13টা পেয়ালাকার প্রকোষ্ঠ থাকে। 13টা পেয়ালাকার প্রকোষ্ঠ, দেখ এগুলো সব হচ্ছে গিয়ে পেয়ালাকার প্রকোষ্ঠ। ঠিক আছে, অনেকগুলো পেয়ালাকার মানে 4 কাপ হয় না, 4 কাপকে বলা হয় পেয়ালাকার। তো হৃৎপিণ্ডটা 13টা পেয়ালাকার প্রকোষ্ঠ দিয়ে গঠিত। প্রতিটি প্রকোষ্ঠের সামনে প্রকোষ্ঠে উন্মুক্ত থাকছে, মানে 4 কাপ তো ফাঁকা, তো মানে উপরটা তো উন্মুক্ত, তাহলে পরেরটার সাথে ওটা উন্মুক্তই থাকছে। আচ্ছা, প্রকোষ্ঠদ্বয় সংযোগস্থলে কপাটিকার উপস্থিতি থাকছে। কপাটিকা আমরা পড়বো, যেটা দরজার মতো, যেটা বললাম যে একদিকে খোলে অপর দিকে খোলে না। আচ্ছা, প্রতিটি প্রকোষ্ঠের পশ্চাৎভাগে একজোড়া অস্টিয়া নামক ছিদ্র থাকে। তো পেরিকার্ডিয়াল সাইনাসের থেকে রক্ত এই ছিদ্রগুলি দিয়ে হৃৎপ্রকোষ্ঠে প্রবেশ করছে। এরপর চলে আসছে রক্ত সংবহন, মানে এই যে সংবহনটা মানে আরশোলার সংবহনটা কিভাবে ঘটছে। বলছে অ্যালারি পেশি সংকোচন। আরশোলার যে পেশি যেটা হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণে সহায়তা করে, এটা হচ্ছে কি অ্যালারি পেশির সংকোচনে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রসারিত হয়, ফলে পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে আসে। পেশিগুলো স্লথন মানে হচ্ছে কি শিথিল হয়ে যাওয়া। তো পেশিগুলো আগে তো মানে কন্ট্রাক্টেড হয়েছিল। ঠিক আছে, এবার যখন পেশিগুলো শিথিল হচ্ছে তখন রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে
অস্টিয়া দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে, হৃৎপিণ্ডের পশ্চাৎভাগ থেকে অগ্রভাগে ক্রম সংকুচিত হয়, ফলে রক্ত হৃৎপিণ্ড থেকে অগ্র মহাধমনীতে প্রবেশ করছে এবং মস্তিষ্কের সাইনাস হয়ে পেরিনিউরাল সাইনাস ও পেরিভিসেরাল সাইনাসে চলে আসছে। এই হচ্ছে গিয়ে পুরো রক্ত সংবহন। এখানে ছকটা দিয়েছে, ছকটা একটু পড়ে রাখবে, ঠিক আছে, যে আরশোলার মুক্ত সংবহন কোথা থেকে হচ্ছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড থেকে অগ্র মহাধমনীতে যাচ্ছে, সেখান থেকে মস্তিষ্ক সাইনাস, সেখান থেকে পেরিনিউরাল সাইনাস, সেখান থেকে পেরিভিসেরাল, সেখান থেকে পেরিকার্ডিয়াল, ঠিক আছে, মানে সেখান থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে যাচ্ছে। এই যে জিনিসটা চলছে, এই ছকটা পড়ে রাখবে। অনেক সময় আরশোলার মুক্ত সংবহন তন্ত্রে ছকটা দেয়, খালি ছকটা মুখস্থ রাখলেই হবে, আর তো দরকার নেই। ঠিক আছে, এবার চলে আসছে মানুষের বদ্ধ সংবহন। আমরা মানুষের বদ্ধ সংবহন ডিটেলসে পড়বো, আগেই ছকটা থেকে পড়ে রাখি। মানুষের বদ্ধ সংবহনটা কিভাবে হচ্ছে বলছে, মানুষের বদ্ধ সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং জালক দিয়ে গঠিত। আন্ডারলাইন করো কী কী দিয়ে তৈরি। হৃৎপিণ্ড, ধমনী, শিরা, জালক আমরা একটু আগেই পড়েছি। হৃৎপিণ্ড রক্তপূর্ণ হলে, যখন হৃৎপিণ্ডের ভিতরে রক্ত থাকছে তখন সেটা সংকুচিত হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে হৃৎপিণ্ডের দুটো অংশ থাকে, একটা হচ্ছে গিয়ে অলিন্দ, একটা হচ্ছে গিয়ে নিলয়। ঠিক আছে, অলিন্দ মানে ওপরের অংশটা, ওপরের যে দুটো প্রকোষ্ঠ সেটা হচ্ছে গিয়ে অলিন্দ, আর নিচের যে দুটো প্রকোষ্ঠ সেটা হচ্ছে গিয়ে নিলয়। আছে আমাদের এখানে পড়বো। এবার যখন হৃৎপিণ্ডটা রক্তপূর্ণ হচ্ছে তখন সেটা সংকুচিত হচ্ছে, তখন বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত। সবসময় মাথায় রাখতে হবে যে মানুষের হৃৎপিণ্ডের যেহেতু 4টে প্রকোষ্ঠ, মানুষের বাঁ দিকটা বাঁ দিকটা বিশুদ্ধ রক্ত পরিবাহিত করে, তাহলে বি, আর ডান দিকটা সবসময় দূষিত রক্ত পরিবাহিত করে। মানে বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্তই বাম নিলয়তে যাবে, আর ডান অলিন্দ থেকে বিশুদ্ধ রক্তই ডান নিলয়তে যাবে। ওপরের যে দুটো প্রকোষ্ঠ সেটা হচ্ছে গিয়ে নিলয়, আর নিচের যে এই অলিন্দ আর নিচের যে দুটো প্রকোষ্ঠ সেটা হচ্ছে গিয়ে নিলয়। ঠিক আছে, এবার তখন বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত, অর্থাৎ বিশুদ্ধ রক্ত মানে কি বেশি অক্সিজেনযুক্ত রক্ত। বিশুদ্ধ রক্ত মানে কি সম্পূর্ণ বিশুদ্ধ রক্ত, তার মধ্যে কি কোনো কার্বন ডাই অক্সাইড নেই? না, ভুল, আছে। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন দুটোই আছে। এবার অক্সিজেনের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে বিশুদ্ধ, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে দূষিত। আচ্ছা, এবার বলছে হৃৎপিণ্ড রক্তপূর্ণ হলে সেটি সংকুচিত হচ্ছে এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত, অর্থাৎ বেশি অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনীতে, এবং ডান নিলয় থেকে দূষিত রক্ত। খুব স্বাভাবিক, বাঁ দিক থেকেই বিশুদ্ধটা বেরোবে, ডান দিক থেকেই দূষিতটা বেরোবে। ডান দিক থেকে দূষিত রক্ত অর্থাৎ বেশি কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী। এই যে সেই ব্যতিক্রমটা যেটা বলেছিলাম যে জেনারেলি ধমনীতে বিশুদ্ধ রক্তই পরিবাহিত হয়, কিন্তু ফুসফুসীয় ধমনীতে কিন্তু দূষিত রক্ত পরিবাহিত হয়। তাহলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করছে। আচ্ছা, মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী ও শাখা প্রশাখা দিয়ে দেহ মধ্যস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ছে এবং কলাকোষকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করছে। আর ফুসফুসীয় ধমনী থেকে দূষিত রক্ত ফুসফুসের জালকে প্রবেশ করছে, ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড বর্জন করছে এবং ফুসফুসের শিরা দিয়ে আবার বাম অলিন্দে ফিরে আসছে। এই হচ্ছে গিয়ে পুরো প্রসেসটা। ঠিক আছে, এটা আমরা একটু ছকের আকারে দেখব। ঠিক আছে, মানুষের বদ্ধ সংবহন প্রথম হচ্ছে গিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে মানে দূষিতটা কি হচ্ছে, যে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাচ্ছে, সেখান থেকে ফুসফুসীয় ধমনীতে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে, আবার এদিকে মহাশিরা থেকে যে ফুসফুসে যাচ্ছে, সেখান থেকে ফুসফুসীয় শিরা, সেবার ফুসফুসের শিরা বিশুদ্ধ রক্তকে বাম অলিন্দে নিয়ে আসছে, বাম নিলয়ে নিয়ে আসছে, বাম নিলয় থেকেও মহাধমনী দিয়ে বেরোচ্ছে এবং বিভিন্ন অঙ্গতে চলে যাচ্ছে। এই পুরো চক্রাকারে মানুষের বদ্ধ সংবহন হচ্ছে। তো এই ছকগুলো একটু পড়ে রাখবি, যে আরশোলার মুক্ত সংবহনের ছক বা মানুষের বদ্ধ সংবহনের ছক দেয়। তো যদিও মানে মানবদের বদ্ধ সংবহনটা পরবর্তীকালে আমাদের আছে, আমরা আরও ডিটেলসে পড়ব। ঠিক আছে, আচ্ছা, অপরপক্ষে সারা দেহস্থ জালক থেকে বেশি কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত উপশিরা, শিরা, মহাশিরা দিয়ে আবার ডান অলিন্দে ফিরে আসে, ডান অলিন্দ থেকে আবার ডান নিলয়ে যাচ্ছে, নিয়ে আবার ফুসফুসে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে তার মানে কি ডান অলিন্দ ডান নিলয় থেকে ডাইরেক্ট ওটা ফুসফুসে যাচ্ছে। ঠিক, যেহেতু ফুসফুসেও বিশুদ্ধ হতে যাবে, আর বাম অলিন্দতে যেগুলো আসছে সেগুলো সারা দেহে ছড়িয়ে পড়ছে। মানে ডান অলিন্দ ডান নিলয় থেকে রক্ত ফুসফুসে যাচ্ছে, ফুসফুসেও বিশুদ্ধ হচ্ছে, হয়ে আবার ওই উল্টো পথ মানে ঘুর পথে এসে হৃৎপিণ্ডের বাম অলিন্দ
রক্তে চলে আসছে, এবার বাম অলিন্দ থেকে বাম নিলয় হয়ে ও এবার আবার মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই হচ্ছে কি পুরো প্রসেসটা চলছে। তো হৃৎপিণ্ডের পাম্প যন্ত্রের মতো নির্দিষ্ট তালে ও ছন্দে যে সংকুচিত হয় তার ফলে কিন্তু রক্ত সঞ্চালন ঘটে। আচ্ছা, মানবদেহে জলের ব্যবহার ইম্পর্টেন্ট। জল প্রোটোপ্লাজমকে সিক্ত রাখছে, জল রক্ত লসিকাকে তরল রাখছে। আচ্ছা, জল পৌষ্টিক নালীতে খাদ্যবস্তুর আর্দ্র বিশ্লেষণ ঘটাচ্ছে। জল দেহকোষ থেকে বিপাকজাত দূষিত পদার্থ সমূহকে মূত্র ঘাম রূপে দেহ থেকে নির্গত করছে। এরপর চলে আসছে দেহ তরল। বলছে আমাদের দেহে যেসব তরল পদার্থ থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য কি? রক্ত, লসিকা, ঘাম, মূত্র, সেই সিএসএফ আমরা পড়েছি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মনে হয় পড়িনি, ক্লাস 10-এ আছে। এটা আমাদের নিউরাল ক্যানালে থাকে, মানে আমাদের মস্তিষ্কের গহ্বরে আর সুষুম্নাকাণ্ডের গহ্বরে এটা থাকে, এটা হচ্ছে গিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, সাইনোভিয়াল তরল, এটা আমাদের অস্থি গহ্বরে থাকে, ঠিক আছে, মানে দুটো অস্থির সংযোগস্থলে থাকছে যাতে করে অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা যায়। কলাকোষীয় তরল, যেগুলো বিভিন্ন কলাকোষে থাকছে, আর আন্তঃকোষীয় তরল, এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের দেহ তরল। এরপর আমরা সেই দেহ তরলগুলো পড়া স্টার্ট করছি। প্রথম হচ্ছে গিয়ে রক্ত। কোথায় থাকছে? বদ্ধ সংবহনতন্ত্র ক্ষেত্রে রক্তবাহ এবং হৃৎপ্রকোষ্ঠে থাকছে, আর মুক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে রক্তবাহ, হিমোসিল এবং হৃৎপ্রকোষ্ঠে থাকছে। কি ভূমিকা? খুব ইম্পর্টেন্ট। বলছে মানব জীবনে রক্ত খুব গুরুত্বপূর্ণ, কারণ রক্ত আমাদের প্রতিটি সজীব কোষে পুষ্টি প্রদান করে এবং অক্সিজেন সরবরাহ করে বাঁচিয়ে রাখে। তাহলে রক্তের কাজ যদি বলে তাহলে আমরা কি লিখবো? 1 নম্বর হবে রক্ত আমাদের লিখে মানে 1 নম্বর 1 2 নম্বর করে পয়েন্ট করে লিখে রাখো। রক্ত আমাদের প্রতিটি সজীব কোষকে পুষ্টি প্রদান করে, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। অক্সিজেন। আচ্ছা, কলাকোষীয় তরল। বলছে কলাকোষের আন্তঃস্থানে, মানে যেটা আমরা জানি যে অনেকগুলো কোষ যখন একসাথে একই রকম কাজ করে তখন তাকে বলা হয় মানে কলা। এবার সেই প্রত্যেকটা কলাকোষের মাঝখানে মানে যেখানে রক্তবাহ পৌঁছতে পারবে না সেখানে তাহলে পুষ্টিরস বা গ্যাসীয় আদান প্রদান কী করে হবে? তখন সেটা করে হচ্ছে সেই টিস্যু ফ্লুইড বা কলাকোষীয় তরল। কলাকোষের আন্তঃস্থানে অবস্থান করে, কলাকোষকে সজীব রাখে এবং কলাকোষকে পুষ্টি প্রদান করছে। এরপর চলে আসছে কোষান্তর তরল। মানে দুটো কলার মাঝখানে যদি তরল থাকে তখন সেটা টিস্যু ফ্লুইড, দুটো কোষ বা দুটো সেলের মাঝখানে যদি কোনো তরল থাকে তখন সেটা কোষান্তর তরল বা ইন্টারসেলুলার ফ্লুইড, মানে দুটো কোষের মাঝখানের যে স্থান, ঠিক আছে। কোষান্তর ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করে। ভূমিকাগুলো পড়বি, অবস্থান করবি। এরপর চলে আসছে রক্তের উপাদান। খুব ইম্পর্টেন্ট পার্ট রক্তের উপাদান। রক্তের দুটো প্রধান উপাদান, একটা হচ্ছে কি রক্তরস বা প্লাজমা, ঠিক আছে, আর একটা হচ্ছে কি রক্তকোষ বা কর্পাসেল। রক্তরস প্লাজমা মানে হচ্ছে কি যেটা জলীয় অংশ, আর যেটা রক্তকোষ বা কর্পাসেল সেটা হচ্ছে গিয়ে ওই মানে যেটা রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো হচ্ছে কি কর্পাসেল। রক্তের উপাদানগুলিকে এখানে ছকের সাহায্যে কি দেখানো হচ্ছে? একটা হচ্ছে কি রক্তের উপাদানকে দুভাগে ভাগ করা যায়, একটা রক্তরস বা প্লাজমা, একটা হচ্ছে কি রক্তকণিকা বা রক্তকোষ। এবার রক্তকোষে দু রকম হবে, মানে রক্তকোষের বেশিরভাগ অংশটা মানে রক্তরস যেটা বা প্লাজমা, রক্তরস বা প্লাজমাতে বেশিরভাগ অংশটা কিন্তু জলীয়, ঠিক আছে। জল হচ্ছে কি 91 থেকে 92%, আর কঠিন পদার্থ খুবই কম, 8 থেকে 9%। এইবার কঠিন পদার্থের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে কি অজৈব, মানে যেটা ধরো কোনো মেটাল থেকে পাওয়া যাচ্ছে, ধাতব বা অধাতব কোনো পদার্থ, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা, এগুলো সবই কিন্তু আমাদের রক্তে অবস্থিত। সেই আমরা যখন পুষ্টিতে পড়েছিলাম না যে ম্যাক্রো উপাদান, মাইক্রো উপাদান, সেই সব উপাদানগুলো সেগুলো কিন্তু আমাদের রক্তেই থাকে, এগুলো হচ্ছে কি অজৈব। আর জৈব মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে প্রোটিন যুক্ত, একটা হচ্ছে গিয়ে প্রোটিন বিহীন। প্রোটিন যুক্তর মধ্যে সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আর প্রোটিন বিহীনের মধ্যে নাইট্রোজেন ঘটিত পদার্থ, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, এক্সেট্রা। খুব প্রশ্ন আসে যে রক্তে অবস্থিত প্রোটিনবিহীন জৈব পদার্থ দুটি প্রোটিনবিহীন জৈব পদার্থের নাম বলো, বা রক্তে অবস্থিত দুটি প্রোটিনযুক্ত জৈব পদার্থের নাম বলো, ঠিক আছে। তখন এখান থেকে কিন্তু উদাহরণগুলো দিতে হবে। বা এরকম প্রশ্ন আসলো রক্তে অজৈব উপাদানের 4টে অজৈব উপাদানের নাম বলো, 1/2 × 4 = 2। এই এক্সাম্পলগুলোই ম্যাক্সিমাম এখানে আসে, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা অন্যান্য জৈব কিছু বস্তু আছে, যেরকম গ্লুকোজ, প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, উৎসেচক, বিলিরুবিন, বিলিভার্ডিন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি রক্তে উপস্থিত। যদি প্রশ্ন আসে যে রক্তে উপস্থিত দুটি ফ্যাটের নাম লেখো, তখন এইটা হবে একটা প্রশমিত ফ্যাট, একটা হচ্ছে গিয়ে কোলেস্টেরল। তো এরকমভাবে মানে প্রশ্নগুলো আসে যে রক্তে উপস্থিত দুটি ফ্যাটের নাম লেখো, তখন হবে প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল। রক্তে অবস্থিত দুটি রঞ্জকের নাম লেখো, তখন আসবে বিলিরুবিন, বিলিভার্ডিন, ঠিক আছে। এরপর চলে আসছে রক্তকণিকা বা রক্তকোষ। এটা কত থাকছে? এটা হচ্ছে কি 55%, রক্তরস বা প্লাজমা থাকছে 55%, আর রক্তকণিকা বা রক্তকোষ থাকছে 45%, ঠিক আছে। কি আছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, 3 প্রকারের রক্তকণিকা হয়। বা শ্বেত রক্তকণিকাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে কি গ্র্যানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে কি দানা, মানে দানা থাকবে না, রক্তকোষে কোনো দানা দানা ব্যাপারটা থাকবে না। গ্র্যানুলোসাইট মানে দানা দানা ব্যাপারটা থাকবে। তো সেই দানা দানা থাকবে নাটাকে দুটো ভাগে আবার ভাগ করা যায়, মনোসাইট, লিম্ফোসাইট। আর যেটা দানা থাকবে সেটাকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। আচ্ছা, এই ছকটা খুব ভালো করে পড়বি। আর এখানে এই যে ছকটা যেখানে আমি পড়লাম সেটাই এখানে আবার লেখা আছে, ঠিক আছে। তো এখানে সব পড়বো না, এখানে কয়েকটা বিশেষ জিনিস পড়বো, কারণ এই ছকটা তো অলরেডি পড়ে ফেলেছি, লেখাপড়া হয়ে গেছে। প্রথম কথা কি, রক্তরস কাকে বলে? রক্তরস ঈষৎ হলুদ বর্ণের ক্ষারীয় তরল পদার্থ। তাহলে রক্তরসের প্রকৃতি কীরকম? ক্ষারীয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রক্তের প্রায় 50, এটা কিন্তু দাগ দে যে রক্তরস কি, রক্তরস কেমন হয়। রক্তরস ঈষৎ হলুদ বর্ণের হয়, মানে অনেকটা খড়ের কালার, যেটা স্ট্রক কালার হয় না, যেটা ওই মানে ছোটো মাটির বাড়ির ছাদ দেওয়া হয় যে খড় দিয়ে, সে খড়ের কালার হয়, ঠিক আছে। তাহলে রক্তরস ঈষৎ হলুদ বর্ণের ক্ষারীয় তরল পদার্থ হয়। রক্তের প্রায় 55% হলো রক্তরস। আর এখানেও কী কী পার্সেন্টেজ আছে এগুলো পড়ে ফেলেছি অলরেডি ছকে, আর দরকার নেই। পড়তে হবে কি, এইখানে রক্তে যে জৈব পদার্থগুলো থাকছে, ঠিক আছে, এগুলো আন্ডারলাইন করতে থাক। রক্তে যে জৈব পদার্থগুলো থাকছে তার মধ্যে শর্করা জাতীয় জৈব পদার্থ কোনটা? গ্লুকোজ। কী কী প্রোটিন থাকছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। কী কী ফ্যাট থাকছে? প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল, লেসিথিন। আচ্ছা, প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ কী কী থাকছে? এই যে উদাহরণগুলি, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন। আচ্ছা, রঞ্জক পদার্থ কী কী থাকছে? বিলিরুবিন, বিলিভার্ডিন। আর খরিত পদার্থ কী কী থাকছে? হরমোন, উৎসেচক, গ্যাসীয় পদার্থ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। এই যে এক্সাম্পল কিন্তু এখান থেকে আসে, বুঝতে পেরেছি? কীরকম ধর প্রশ্ন আসবে যে ধর দুটি গ্যাসীয় পদার্থ নাম, মানে রক্তে উপস্থিত দুটি গ্যাসীয় পদার্থের নাম বলো, ঠিক আছে। এরপর চলে আসছে ধর রক্তে উপস্থিত দুটি খরিত পদার্থের নাম বলো, বা রক্তে উপস্থিত দুটি রঞ্জক পদার্থের নাম বলো, বিলিরুবিন, বিলিভার্ডিন। এরকম। রক্তরসের কাজ পুষ্টিদ্রব্য, হরমোন, উৎসেচক ইত্যাদি পরিবহন করা রক্তরসের প্রধান কাজ। আচ্ছা, রক্তরস বা রক্তকণিকা কী ব্যাপার? বলছে রক্তে 3 রকমের রক্তকোষ বা রক্তকণিকা থাকে, একটা হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা কি? বলছে নিচের সারণীতে এদের বিস্তৃত কিছু বিবরণ দেওয়া হলো। লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকোষ কি? বলছে এরা কখন মানে এদের উৎপত্তি কোথা থেকে হয়? ভ্রূণ অবস্থায়, ভ্রূণের ভাসাকুলেসা অঞ্চল থেকে জন্মের 1 মাস পূর্বে যকৃৎ ও প্লীহা, এবং জন্মের পর লাল অস্থিমজ্জা থেকে এদের উৎপত্তি। এদের মোটামুটি গড় আয়ু 120 দিন। 120 দিন পর এরা নষ্ট হয়ে যায়, আবার নতুন লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। কী কী কোষীয় বৈশিষ্ট্য আছে লোহিত রক্তকণিকা? লাইপোপ্রোটিন নির্মিত হয়, ঠিক আছে। কোষ ঝিল্লি বেষ্টিত থাকে। বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট না, একবার চোখ বুলিয়ে রাখবি যে ধাত্রে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে, হিমোগ্লোবিন থাকে। আর এইটা মাথায় রাখতে হবে, পরিণত লোহিত কণিকাতে নিউক্লিয়াস থাকে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা একমাত্র কিন্তু এই বৈশিষ্ট্যটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে পরিণত এটা কিন্তু মনে রাখতে হবে যে পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস। রক্তকণিকা তাহলে কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অস্থিমজ্জা, প্লীহা এবং রসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, শ্বেতকণিকার গড় আয়ু কত? 1 থেকে 15 দিন। কোষীয় কী কী বৈশিষ্ট্য আছে? বলছে প্রতিটি শ্বেতকণিকা লাইপোপ্রোটিন নির্মিত। এটা একটু আন্ডারলাইন করে রাখ যে শ্বেত রক্তকণিকা কী ধরনের প্রোটিন দ্বারা নির্মিত, তখন লিখতে হবে লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত। আবরণে আবৃত থাকে। সাইটোপ্লাজমের দানাযুক্ত থাকতে পারে বা দানাবিহীন থাকতে পারে, যে গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট একটু আগে পড়ালাম। আচ্ছা, সাইটোপ্লাজমে নিউক্লিয়াস উপস্থিত। শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।
আচ্ছা, এটা বৃক্কাকার বা বহুলতাযুক্ত হয়। দানাবিহীন শ্বেতরক্তকণিকা দু রকমের হয়, মনোসাইট এবং লিম্ফোসাইট। দানাযুক্ত মানে গ্র্যানুলোসাইট যেটা, সেটা 3 রকমের হয়, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এবার প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। যেরকম দেখ, মনোসাইট ও নিউট্রোফিল শ্বেতরক্তকণিকা কী করে? রোগ জীবাণু ধ্বংস করে। কোন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। লিম্ফোসাইট শ্বেতরক্তকণিকা কী তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। মানে শরীরের ভেতরে যদি কোনো রোগ আক্রান্ত হয়, সেই রোগের বিরুদ্ধে লড়াই করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। সে অ্যান্টিবডিটা মানে সৃষ্টি করে রোগে হচ্ছে গিয়ে, শরীরে সৃষ্টি করে হচ্ছে গিয়ে লিম্ফোসাইট, ঠিক আছে, যাতে করে রোগাক্রমণ প্রতিরোধ করা যায়। বেসোফিল শ্বেতরক্তকণিকা কী করে? রক্তে হেপারিন নিঃসরণ করে, রক্তবাহে রক্ততঞ্চন রোধ করে, ঠিক আছে। এটা আমরা যখন সংবহন করব তখন দেখব যে আমাদের রক্তে কিছু ফ্যাক্টর আছে, ঠিক আছে, তার মধ্যে একটা কিছু ফ্যাক্টর কাজ করে, আর কিছু মানে তন্তু জাতীয় প্রোটিন, যার মধ্যে একটা হচ্ছে গিয়ে ফাইব্রিনোজেন, যেটা আমরা এক্ষুনি পড়লাম যে প্রোটিনের মধ্যে, যে রক্তে উপস্থিত প্রোটিনের মধ্যে যে একটা উদাহরণ পড়লাম না, ফাইব্রিনোজেন, সেই তোটাকে বলা হয় তন্তু জাতীয় প্রোটিন। আর কিছু ফ্যাক্টর আছে যেগুলো কি করে, কোথাও যদি কেটে যায়, সেখান থেকে যখন রক্ত বের হচ্ছে, সেই রক্তটাকে জমাট বাঁধিয়ে দেয়। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে রক্তবাহ দিয়েও তো রক্ত যাচ্ছে, এবং তার মধ্যে সেই রক্তর মধ্যে ওই জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় যে ফ্যাক্টরগুলো আর ওই তন্তু জাতীয় প্রোটিন বা ফাইব্রিনোজেন সবটাই আছে, তাহলে রক্তবাহর মধ্যেও তো রক্ত জমাট বেঁধে যাওয়ার কথা। কিন্তু রক্তবাহর মধ্যে রক্ত কেন জমাট বাঁধে না? শুধুমাত্র এই বেসোফিল শ্বেতরক্তকণিকার জন্য। এই বেসোফিল শ্বেতরক্তকণিকা হেপারিন নামে এক ধরনের পদার্থ নিঃসরণ করে, যা রক্তবাহে রক্ততঞ্চন রোধ করে। তাহলে প্রশ্ন আসে, রক্তবাহে রক্ততঞ্চন রোধ করে কোন পদার্থ? তখন লিখতে হবে হেপারিন, ঠিক আছে। বা এরকম প্রশ্ন যদি আসে যে রক্তবাহতে রক্ত তঞ্চিত হয় না কেন? তখন লিখতে হবে যে বেসোফিল শ্বেতরক্তকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে, তাই রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না। এরকমভাবে কিন্তু উত্তরটা লিখতে হবে। আরেকটা কি, ইওসিনোফিল শ্বেতকণিকা হিস্টামিন নিঃসরণ করে। আর হিস্টামিন কী করে? অ্যালার্জি প্রতিরোধ করে। এরপর চলে আসছে অনুচক্রিকা। অনুচক্রিকা লাল অস্থিমজ্জা মেগাক্যারিওসাইট কোষের ঘনপথ থেকে সৃষ্টি হয়। এর 8 থেকে 9 দিন গড় আয়ু। অনুচক্রিকাও লাইপোপ্রোটিন পর্দাবেষ্টিত থাকে। এখানেও নিউক্লিয়াস থাকে না, এদের সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকছে না, মানে আরবিসির মতো, মানে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলের মতো। সাইটোপ্লাজমে সংকোচী গহ্বর, পিনোসাইটিক গহ্বর, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, অন্তঃকোষজালক ও গ্র্যানিউল থাকছে। কী কাজ? অনুচক্রিকার মেন কাজ কি? রক্তক্ষরণের সময় অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এগুলো কি বললো? থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে কি এক ধরনের উৎসেচক। এটা কি করছে? ওই রক্তে উপস্থিত যে আমরা এখানে পড়েছিলাম না যে রক্তে কী কী প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। তাহলে এই যে রক্তে যে প্রোথ্রম্বিন আছে, যে প্রোটিনটা, সেটাকে এই থ্রম্বোপ্লাস্টিনের সহায়তায় অনুচক্রিকা থ্রম্বিনে পরিণত করে। কখন? যখন আমাদের কোথাও কেটে যায়, তখন সেই কাটা অংশটা থেকে যখন রক্ত বেরিয়ে আসে, তখন এই কাজগুলো হয়। কারণ ওই জায়গাতে অনুচক্রিকাগুলো ভেঙে যায়, অনুচক্রিকাগুলো ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন উৎসেচক বের করে, সেটা প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে এবং রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে। তাহলে অনুচক্রিকার মেন কাজ হচ্ছে কি? রক্ত তঞ্চনে বা রক্তকে জমাট বাঁধতে সহায়তা করা। এরপর চলে আসছে অনুচক্রিকা রক্তজালিকার ক্ষতিগ্রস্ত অন্তঃআবরণী গায়ে এঁটে গিয়ে মেরামতির কাজকে ত্বরান্বিত করে, মানে যাতে করে বাইরে রক্তজালিকার যে আবরণটা, সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আচ্ছা, লোহিত কণিকার স্বাভাবিক সংখ্যা যদি কমে যায়, তাহলে অ্যানিমিয়া রোগ হয়। শ্বেতরক্তকণিকার স্বাভাবিক অপেক্ষা যদি সংখ্যা বেড়ে যায়, তাহলে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার হয়। আর যদি অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা কমে যায়, ঠিক আছে, অর্থাৎ কোথাও কোনো জায়গা থেকে রক্তপাত হলে সে রক্তপাত বন্ধ হচ্ছে না, তখন তাকে বলা হয় পারপিউরা, ঠিক আছে। এর ফলে পারপিউরা রোগ হয়। আচ্ছা, এই যে পড়লাম আমি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এটার পার্থক্যটা ডিটেলসে দিয়ে দিয়েছে, পার্থক্যটা ভালো করে পড়বে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, রক্তের গ্রুপ। কী ব্যাপার? রক্তের গ্রুপ ও রক্তদান। বলছে যখন কোনো কারণে দেহ রক্ত শূন্য হয়ে পড়ে এবং রক্তের অভাবে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, তখন অন্য দেহ থেকে রক্ত অসুস্থ লোকের দেহে প্রবেশ করলে রোগী পুনরায় জীবন ফিরে পায়। কিন্তু এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে স্থানান্তর করতে হলে উভয় মানুষের রক্ত সমগোষ্ঠীর বা সমবিভাগ সম্পন্ন হওয়া দরকার। অসঙ্গত রক্তদানে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
কি বললো ব্যাপারটা, বলছে রক্তের গ্রুপ বা রক্তদান কি। ধরো যদি কোনো কারণে রক্ত শূন্য হয়ে যাচ্ছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু রক্ত শূন্য হলে কী হবে, হৃৎপিণ্ড তো কাজ করা বন্ধ করে দেবে, কারণ হৃৎপিণ্ড তো একটা পাম্প যন্ত্রের মতো। তো হৃৎপিণ্ড যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন তাহলে যদি বন্ধ করে দেয় তার আগেই রক্ত দিতে হবে। রক্ত দেওয়ার একটা নিয়ম আছে, যার তার রক্ত যাকে তাকে দিলে তো হবে না, ঠিক আছে। রক্ত দেওয়ার নিয়ম কি, যে একই গ্রুপের মানুষের একই ধরনের রক্ত সেই মানুষকেই দিতে হবে। এবার কার রক্ত কাকে দেব সেটা জানার জন্যই আমরা একটা পদ্ধতিতে ব্যবহার করব, এবিও পদ্ধতিতে নির্ণয় করব যে রক্তের কী কী গ্রুপ হয়। তাহলেই বুঝতে পারবো যে এ গ্রুপের লোককে এ গ্রুপের রক্তই দিতে হবে, বি গ্রুপের লোককে বি গ্রুপের রক্তই দিতে হবে, ঠিক আছে। এরকম এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় এবিও পদ্ধতি। বলছে ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার, এটা একটু আন্ডারলাইন করে রাখ, মাঝে মাঝে এটা আসতে পারে। ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের লোহিত কণিকায় অবস্থিত অ্যাগ্লুটিনোজেন এবং রক্তরসে অবস্থিত অ্যাগ্লুটিনোজেন কি এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। রক্ত কণিকায় কি অবস্থিত থাকে, অ্যাগ্লুটিনোজেন। ঠান্ডা মাথায় পড়তে হবে যে কণিকায় কি উপস্থিত থাকে, অ্যাগ্লুটিনোজেন, আর রসে কি উপস্থিত থাকে, অ্যাগ্লুটিনিন, ঠিক আছে। এর উপর নির্ভর করে, মানে এর উপর কী করে নির্ভর করা হলো, কোনো রক্তরসে এই অ্যাগ্লুটিনোজেনের কয়েকটা প্রকার থাকে। তো কোনো রক্তরসে অ্যাগ্লুটিনোজেন থাকে না, আবার কোনো রক্তেতে সেই অ্যাগ্লুটিনিনটা থাকে না। এবার এই অ্যাগ্লুটিনোজেন কোন প্রকারের থাকবে বা অ্যাগ্লুটিনিন কোন প্রকারের থাকবে তার উপর নির্ভর করে এই এবিও পদ্ধতিটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই অ্যাগ্লুটিনিনের উপস্থিতির উপর নির্ণয় করে রক্তের 4টি শ্রেণীবিভাগ বা শ্রেণী নির্ণয় করেন। এই বিভাগগুলি যথাক্রমে এ, বি, এবি এবং ও। রক্তের এরকম শ্রেণীবিভাগকে এবিও পদ্ধতি বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে এবিও পদ্ধতি কাকে বলা হয়, তখন লিখতে হবে যে এখান থেকে রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত অ্যাগ্লুটিনোজেন এবং রক্তরসে অবস্থিত অ্যাগ্লুটিনিনের উপর নির্ভর করে রক্তের 4টি বিভাগ বা শ্রেণী নির্ণয়, এই করেনটাকেতে লিখতে হবে করা হয়, ঠিক আছে, লিখে নেন, নির্ণয় করা হয়। এই বিভাগগুলি হলো যথাক্রমে এ, বি, এবি এবং ও। রক্তের এরকম শ্রেণীবিভাগকে এবিও পদ্ধতি বলে, ঠিক আছে। তাহলে যদি এবিও পদ্ধতি কাকে বলে তাহলে এই ডেফিনেশনটা লিখতে হবে। আচ্ছা, রক্তের লোহিত রক্তকণিকায় কী ধরনের অ্যাগ্লুটিনোজেন থাকে, ঠিক আছে। বলছে এ এবং বি দু রকমের অ্যাগ্লুটিনোজেন থাকে, ঠিক আছে। কোনো ব্যক্তির রক্তে কখনো শুধু এ থাকতে পারে, এ অ্যাগ্লুটিনোজেন, বা শুধু বি থাকলো, বা এ বি উভয়ই থাকলো, ঠিক আছে। আবার কোনো অ্যাগ্লুটিনোজেন নাও থাকতে পারে, ঠিক আছে, তখন সেটা হয়ে গেল জিরো, মানে কিছুই নেই। আচ্ছা, এরকম রক্তরসে বা সিরামে দু রকমের অ্যাগ্লুটিনিন থাকে, একটা হচ্ছে কি আলফা, একটা হচ্ছে কি বিটা। এবার অ্যাগ্লুটিনোজেনের মতনই কোনো লোকের প্লাজমা বা সিরামে শুধু আলফা থাকতে পারে, শুধু বিটা থাকতে পারে, আলফা বিটা থাকতে পারে, বা কোনোটা নাও থাকতে পারে। তাহলে 4 রকমের আমার কিন্তু কন্ডিশন হলো, ঠিক আছে। যে অ্যাগ্লুটিনোজেনের ক্ষেত্রে অ্যাগ্লুটিনোজেন এ থাকতে পারে, অ্যাগ্লুটিনোজেন বি থাকতে পারে, অ্যাগ্লুটিনোজেন এ আর বি দুটো একসাথে থাকতে পারে, আবার দুটোর মধ্যে কোনোটাই একটাও নাও থাকতে পারে। আর অ্যাগ্লুটিনিনের ক্ষেত্রে অ্যাগ্লুটিনিন আলফা থাকতে পারে, অ্যাগ্লুটিনিন বিটা থাকতে পারে, আলফা বিটা দুটোই থাকতে পারে, আবার না একটাও অ্যাগ্লুটিনিন থাকবে না, এরকমও হতে পারে। তাহলে 4 রকমের কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা রক্তকে 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি রক্ত শ্রেণী এ, এতে কি থাকছে, এ অ্যাগ্লুটিনোজেন থাকছে, এবং উল্টো হয়, যদি অ্যাগ্লুটিনোজেন এ থাকে তাহলে অ্যাগ্লুটিনিন বিটা থাকবে, আর অ্যাগ্লুটিনোজেন যদি বি থাকে তাহলে অ্যাগ্লুটিনিন আলফা থাকবে। তার মানে কি অ্যাগ্লুটিনোজেন অ্যাগ্লুটিনোজেন থাকলে বিটা অ্যাগ্লুটিনিন থাকবে, বি অ্যাগ্লুটিনোজেন থাকলে আলফা অ্যাগ্লুটিনিন থাকবে। এবার যদি দুটোই থাকে, মানে এও আছে বিও আছে, ঠিক আছে, তাহলে যদি এ থাকছে তাহলে সেই হিসাবে আমার বিটা থাকা উচিত, আর যদি বি থাকছে সেই হিসাবে আমার আলফা থাকা উচিত। কিন্তু এখানে এ আর বি দুটোই আছে, তাহলে এ আর বি দুটো থাকার কারণে এ আছে বলে আলফা থাকতে পারছে না, আর বি আছে বলে বিটা থাকতে পারছে না, তাহলে আলফা বিটা কোনোটাই থাকতে পারছে না, তাই বলেছে আলফা বিটা কোনোটাই থাকে না। আর যদি অ্যাগ্লুটিনোজেন একটাও না থাকে, এও নেই বিও নেই, তাহলে তো দুটো অ্যাগ্লুটিনিনই থাকতে পারছে, কারণ ওকে কেউ বাধা দেওয়ার নেই, তাহলে আলফা বিটা উভয়ই থাকছে। এবার মেনলি নামটা হয় হচ্ছে কি এই যে মানে অ্যাগ্লুটিনোজেনের ওপরে নির্ভর করে। এ অ্যাগ্লুটিনোজেন থাকলে এ গ্রুপ, বি অ্যাগ্লুটিনোজেন থাকলে বি গ্রুপ, এবি দুটোই থাকলে এবি, আর যদি একটাও অ্যাগ্লুটিনোজেন না থাকে তাহলে ও, মানে এটাকে ও বলা হয়। এটা মেনলি জিরো
মানে একটাও অ্যাগ্লুটিনোজেন নেই, তাহলে জিরো, কিন্তু জিরো গ্রুপ তো বলা হয় না, ও গ্রুপ বলা হয়, তার জন্য এ বি আর ও। ঠিক আছে, এরপর চলে আসছে কি সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা। বলছে সাধারণত সমবিভাগ সম্পন্ন লোকের মধ্যে রক্তের আদান প্রদান চলতে পারে। অধুনা সার্বিক দাতা বলতে আমরা কি বোঝাই? যেসব ব্যক্তির রক্তের বিভাগ ও গ্রুপ আরএইচডি মানে ওআরএইচডি নেগেটিভ। ঠিক আছে, ওআরএইচডিটা আমি পড়বো, এটার নাম হচ্ছে কি রিসার্চ ফ্যাক্টর। ঠিক আছে, তারা সব বিভাগকেই রক্তদান করতে পারে। আর সার্বিক গ্রহিতা মানে হচ্ছে কি তারা সবার থেকে রক্ত নিতে পারবে কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে না। যেরকম এ বি ও এর মধ্যে এ কাকে কাকে দিতে পারবে? এ কে দিতে পারবে। ঠিক আছে, এ তো একে দিতেই পারবে, আর এ বিকে কেন দিতে পারবে? কারণ ওখানে এ আছে। বি কাকে কাকে দিতে পারবে? বিকে দিতে পারবে আর এ বিকে দিতে পারবে। ঠিক আছে, এ বি কী করতে পারবে? এ বি শুধুমাত্র এ বিকেই দিতে পারবে, কারণ এখানে এ আর বি দুটো আছে। এবার ও যদি এ কে দেয়, ঠিক আছে, তাহলে ওর যে বি এক্সট্রা অ্যাগ্লুটিনোজেনটা আছে সেটা গিয়ে ওখানকার এ যুক্ত রক্ত যে যার আর কি এ গ্রুপের রক্ত, তার রক্তটাকে ক্ষতিগ্রস্ত করবে। আবার যদি মনে কর ও যদি বি গ্রুপকে দেয়, তাহলে ওর যে এ বির মধ্যে যে এ অ্যাগ্লুটিনোজেনটা আছে, ঠিক আছে, সেটা গিয়ে ওই বি গ্রুপের রক্তটাকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং এ বি শুধু এ বিকেই দেবে। ঠিক আছে, আর ও মানে এতে তো কোনো অ্যাগ্লুটিনোজেনই নেই, এও নেই বিও নেই, তাহলে ও সবাইকে দিতে পারবে। ঠিক আছে, তাহলে ওকে বলা হয় সার্বজনীন দাতা। ঠিক আছে, এবার চলে আসছে এবি। এবি নিতে পারবে, গ্রহণ করতে পারবে কার কার থেকে? আচ্ছা, এ কার কার থেকে নিতে পারবে? এ গ্রুপের থেকে নিতে পারবে, ও এর থেকে নিতে পারবে। ঠিক আছে, ও কারণ ও যেহেতু সবাইকে দিতে পারে, ওতে কোনো অ্যাগ্লুটিনোজেন নেই। বি এরও একই পাবে, বি এর থেকে নিতে পারবে আর ওর থেকে নিতে পারবে। এ বি কার কার থেকে নিতে পারবে? এর থেকেও নিতে পারবে কারণ এ আছে, বি এর থেকেও নিতে পারবে, এ বির থেকেও নিতে পারবে, আর ওতে তো কোনো অ্যাগ্লুটিনোজেনই নেই, তাহলে ওর থেকেও নিতে পারবে। কিন্তু ও সবাইকে দিতে পারবে, কিন্তু নিতে পারবে শুধুমাত্র নিজের রক্তের থেকেই। ঠিক আছে।